কিছুদিন আগে আমরা Realme 9 Pro Plus কে নিয়ে ভিডিও করেছিলাম। তো আজকে আমরা Realme 9 Pro অর্থাৎ Realme 9 Pro Plus এর ছোট ভাইকে নিয়ে একটু আলোচনা করব। তো ফুল রিভিউতে যাওয়ার আগে বলে নিই, Realme 9 Pro বাংলাদেশে একটি মাত্র ভ্যারিয়েন্টে এসেছে, সেটা হচ্ছে 8GB RAM 128GB ROM এবং এটার প্রাইস হচ্ছে 31,990 টাকা অর্থাৎ 32,000 টাকা। বাট দারাজের একটা ফ্ল্যাশ সেলে আপনারা 29,500 টাকায় এই ফোনটা পেয়ে যাবেন। তো বেশি কথা না বেরিয়ে চলুন ডিরেক্ট রিভিউতে চলে যাওয়া যাক। Realme 9 Pro এবং Realme 9 Pro Plus এই দুটো ফোনের মধ্যে ডিজাইনের দিক থেকে তেমন কোনো চেঞ্জেস নেই, একেবারে সেমই বলা যায়। রেয়ারে সেই ফ্রস্টেড গ্লাস টাইপের একটা ডিজাইন রয়েছে, সো বেশ ফিঙ্গার ম্যাগনেটিকই বলা যায়। একটা ব্যাক কভার ইউজ করার জন্য রেকমেন্ড থাকবে। পোর্টস এন্ড বাটনস নিয়ে বলতে গেলে রাইট সাইডে থাকছে পাওয়ার বাটন এবং পাওয়ার বাটনেই থাকছে এর ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটা মোটামুটি ফাস্ট এবং অ্যাকুরেট বলা যায়। লেফট সাইডে আসলে পেয়ে যাবেন এর ভলিউম কি রকার এবং সিম কার্ড স্লট, যেখানে মাত্র একটি সিম, একটি এসডি কার্ড অথবা দুটো সিম ইউজ করতে পারবেন, অর্থাৎ এখানে হাইব্রিড সিম কার্ড স্লট ইউজ করা হয়েছে। ওপরে থাকছে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক। নিচে আসলে প্রায় সকল প্রকার পোর্টস এন্ড বাটনস পেয়ে যাচ্ছেন। 3.5mm হেডফোন জ্যাক, USB Type-C চার্জিং পোর্ট, প্রাইমারি নয়েজ ক্যান্সেলেশন মাইক এবং স্পিকার গ্রিল। এরকম একটা 32,000 টাকা দামের ফোনেও কিন্তু আপনারা কোনো ডুয়াল স্পিকার পাচ্ছেন না, সিঙ্গেল বটম ফায়ারিং স্পিকার রয়েছে এবং এই ফোনটা ফুললি প্লাস্টিক বিল্ডের একটি ফোন। ফোনের থিকনেস করা হয়েছে 8.5mm এবং রিয়েলমি দাবি করছে যেহেতু 5000 mAh এর একটা ব্যাটারি রয়েছে, সেক্ষেত্রে ফোনটা একটু মোটা রাখা হয়েছে এবং এর ওয়েট হচ্ছে অ্যারাউন্ড 195 গ্রাম। ডিসপ্লে নিয়ে কথা বলতে গেলে থাকছে 6.6 ইঞ্চের ফুল এইচডি প্লাস রেজলিউশনের একটি IPS LCD প্যানেল ডিসপ্লে, যেখানে 120 Hz রিফ্রেশ রেট রয়েছে এবং এর PPI ডেন্সিটি হচ্ছে 400। এরকম একটা 32,000 টাকা দামের ফোনে কিন্তু আমরা অবশ্যই অ্যামোলেড কিংবা সুপার অ্যামোলেড ডিসপ্লে আশা করি, যেখানে 90 Hz দিলেও তেমন কোনো প্রবলেম হতো না। বাট এরকম একটা মিড রেঞ্জ বাজেটের ফোনে অবশ্যই আমরা IPS LCD প্যানেল ডিসপ্লেটাকে আশা করি না। সো রিয়েলমিকে এখানে অবশ্যই ডাউনগ্রেড করে রাখতে হয়। বাট এই IPS ডিসপ্লেটা মোটামুটি ভালোই বলা যায়, বেশ কালারফুল এবং বেশ ভিউইং অ্যাঙ্গেল সব কিছু দিক থেকে বেশ ভালো। এই ডিসপ্লের একেবারে কর্নার এরিয়াতে একটি পাঞ্চ হোল ক্যামেরা রয়েছে, যার সাইজটাও আমার কাছে মোটামুটি ঠিকই রয়েছে। বাট ভেজেল এবং চিন এরিয়াগুলো আরেকটু ন্যারো রাখলে হয়তো বেটার হতো। 120 Hz রিফ্রেশ রেট থাকার কারণে টাচ রেসপন্স বেশ স্মুথ ছিল, প্রায় সব কিছুই খুবই ভালোভাবেই কন্টিনিউ করতে পারছিল। বাট আমার কাছে এখনও অ্যামোলেড ডিসপ্লেটাকে ব্যাডলি মিস হচ্ছিল। পারফরমেন্স নিয়ে বলতে গেলে এখানে থাকছে Android 12, যার ব্যাকহ্যান্ডে রয়েছে Realme UI 3.0। এর চিপসেট হিসেবে ইউজ করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 695 SoC, যা একটি 5G চিপসেট এবং এটি 6nm বেসড অক্টাকোর প্রসেসর, যার ক্লক স্পিড হচ্ছে 2.2 GHz। জিপিইউ হিসেবে রয়েছে Adreno 619। Android 12 এবং Realme UI 3.0 নিয়ে তেমন কিছুই বলবো না, কারণ লাস্ট ভিডিওতে এই নিয়ে একটু আলোচনা করেছিলাম। সো আলোচনা আসা যাক এর চিপসেট নিয়ে। এখানে যে চিপসেটটা ইউজ করা হয়েছে স্ন্যাপড্রাগন 695 SoC, যা একটি 5G চিপসেট। মূলত 5Gর কারণে আমার মনে হয় এই চিপসেটটাকে ইউজ করা হয়েছে। অনেকেই রয়েছে যারা 5G ফোন খুব পছন্দ করে, তাদের জন্যই মূলত এই ফোনটা। বাট এই ফোনটা হেভি গেমিংয়ের জন্য একেবারেই না, বলা যেতে পারে রেগুলার কাজবাজ কিংবা মাল্টিটাস্কিংয়ের ক্ষেত্রে এই ফোনটা বেশ ভালো পারফরমেন্স করলেও গেমিংয়ের ক্ষেত্রে একেবারেই ডাল বলা যায়। এই ফোন দিয়ে পাবজি, কল অফ ডিউটি, ফ্রি ফায়ার এই সকল গেমগুলো বেশ ভালোভাবে রান করতে পারছিল না, যার মেইন রিজনটা হচ্ছে এর চিপসেট খুব একটা পাওয়ার এফিশিয়েন্ট না বললেই চলে। এবং এই ফোন দিয়ে আপনারা এইচডি হাই ফ্রেম রেটে পাবজি খেলতে পারবেন, যেখানে টুকটাক ফ্রেম ড্রপ লক্ষ্য করা গিয়েছে। বাট অবশ্যই সাজেস্টেড থাকবে যে নর্মাল সেটিংসে খেলার জন্য, তাহলে হয়তো আরেকটু বেটার পারফরমেন্স পাবেন। কল অফ ডিউটি, অ্যাসফল্ট 9, ফ্রি ফায়ার এই সকল গেমও এরকম নর্মাল টাইপের পারফরমেন্স পাওয়া গিয়েছে, বাট পাবজি থেকে অনেকটাই বেটার পারফরমেন্স পাওয়া গিয়েছে। অ্যান্ড এই ফোন দিয়ে হেভি টাস্কিংয়ে মোটামুটি ভালো পুশ আপ করতে পারে, যার মেইন রিজন হচ্ছে এখানে 8GB র্যাম রয়েছে। বেশ হেভি টাইপের যে সকল অ্যাপ রয়েছে সেগুলো আপনারা ব্যাকগ্রাউন্ডে রান করতে পারবেন, তেমন কোনো প্রবলেম হয় না। মূলত যারা একেবারে রেগুলার ইউজার রয়েছেন, অর্থাৎ মাল্টিটাস্কিং প্রচুর করেন, ইন্টারনেট ব্রাউজিং করেন, তাদের জন্য এই চিপসেটটা প্লাস এই র্যাম ম্যানেজমেন্টটা একেবারেই পারফেক্ট বলা যায়। এই ফোনটার র্যাম টাইপ হিসেবে রয়েছে LPDDR4X এবং এর স্টোরেজ সলিউশন হিসেবে থাকছে UFS 2.2। ক্যামেরাতে থাকছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরা হিসেবে থাকছে 64 মেগাপিক্সেলের একটি ওয়াইড ক্যামেরা, থাকছে 8 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড ক্যামেরা এবং সাথে থাকছে 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো শুটার। কাগজে কলমে এর ক্যামেরা প্যানেলটাকে বেশ শক্তিশালী মনে হলো, প্র্যাকটিক্যাল লাইফে একটু ভিন্ন। 64 মেগাপিক্সেল যে সেন্সরটা রয়েছে এটা ডে লাইটে খুব ভালো ধরনের একটা পারফরমেন্স করলেও লাইট ড্রপ করলে একেবারেই বাজে বলা যায়। ছবিগুলোকে খুব বুস্ট আপ এবং কালারফুল করে তুলছিল, একেবারে সোশ্যাল মিডিয়ার রেডিমেড ছবি। অনেকের কাছে এই ছবিগুলো ভালো লাগলেও পার্সোনালি আমার কাছে এরকম ছবি খুব একটা ভালো লাগে না। এই ফোনের ভিডিও রেকর্ডিং পারফরমেন্সটা তো আরও খারাপ। ভিডিও রেকর্ড করতে পারবেন শুধুমাত্র 1080p 30fps-এ। 32,000 টাকা বাজেটটাকে সাইডে রাখলে অবশ্যই এটা একটা খারাপ দিক। বাট দোষটা রিয়েলমিকে দেওয়া যায় না, কারণ এর চিপসের যে 695 রয়েছে
এটা শুধুমাত্র 1080p 30fps পর্যন্তই সাপোর্ট করে। ফ্রন্টে আসলে পেয়ে যাবেন 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, যেটা দিয়ে আপনারা 1080p 30fps রেকর্ড করতে পারবেন। এবং এর ফ্রন্ট ক্যামেরাটাও টিপিক্যাল যে সকল রিয়েলমির সেলফি ক্যামেরা রয়েছে সেগুলোর মতোই পারফরমেন্স করে, খুব একটা আহামরি কিছুই না। ছবিগুলোকে বুস্ট আপ করে দেয়, শার্পনেস ডিটেলস মোটামুটি ধরে রাখতে পারে, একেবারে এভারেজ লেভেলেরই বলা যায়। ব্যাটারিতে থাকছে 5000 mAh এর ব্যাটারি ব্যাকআপ, এবং এটাকে চার্জ দেওয়ার জন্য বক্সে পেয়ে যাবেন 33 ওয়াটের ফাস্ট চার্জার। 5000 mAh এর ব্যাটারি দিয়ে আপনারা অলমোস্ট 1.5 দিনের মতো এই ফোন থেকে ব্যাকআপ পেয়ে যাবেন। এবং এই 33 ওয়াটের চার্জার দিয়ে ফোনটা অলমোস্ট 1.5 ঘন্টার একটু কম সময়ের মধ্যে ফুললি চার্জ করা যায়। তো এই ছিল এই ফোনটার ফুল স্পেসিফিকেশন। এক কথায় খারাপ দিক এবং ভালো দিক নিয়ে আলাদা করতে গেলে ফার্স্টে আমার কাছে খারাপ লেগেছে এর ডিসপ্লেটা। এরকম বাজেটে অর্থাৎ 32,000 টাকা বাজেটে কিন্তু আইপিএস ডিসপ্লেটা একেবারেই মানা যায় না। সেকেন্ড যে বিষয়টা খারাপ লেগেছে সেটা হচ্ছে এর ক্যামেরার ডেলাইট পারফরমেন্সটা খুবই বাজে লেগেছে, এবং অবশ্যই 1080pর জায়গায় যদি 4K এর কোনো একটা অপশন রাখা যেত অর্থাৎ চিপসেটটাকে পরিবর্তন করে, সেক্ষেত্রে আরও ভালো হতো। থার্ডে যে বিষয়টা খারাপ লেগেছে, এরকম একটা 32,000 টাকা বাজেটের ফোনেও কিন্তু আমরা কোনো প্রকার ডিসপ্লেতে প্রোটেকশন পাচ্ছি না। সো এই সকল বিষয় যদি একটু বাদ দিয়ে আর একটু ইমপ্রুভমেন্ট আনা হতো সেক্ষেত্রে হয়তো আরও ভালো হতো। তো আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। এবং আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটু লাইক করে দিবেন, এবং ভিডিও সম্পর্কিত যে কোনো প্রশ্ন কমেন্টে জানাতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।